বোনস দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই প্যারাথাইরয়েড যদি কাজ চালাইতেই থাকে তাহলে একটা সময় আপনার বোনস বলে আর কিছু থাকবে না, ঠিক কিনা? এই জন্যই শুরুতে আমরা বলেছি যে সে রাজা মানুষ, সে একটা সময় কাজ করবে, কাজ করে সে এবার রেস্টে চলে যাবে, বাকিদেরকে দিয়ে কি করবে, সে ইনিশিয়েট করে দিবে, এরপরে সে রেস্টে চলে যাবে, বাকিদেরকে দিয়ে কাজ করাবে। বাকি কাদেরকে দিয়ে কাজ করবে সেটা আমরা একটু পরে দেখবো আর কি। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে মোবিলাইজ ক্যালসিয়াম ফ্রম বোন ইনটু দা কি ব্লাড। 2 নম্বর কাকে বলেছিলাম আমরা? কিডনি। কিডনি হচ্ছে, খেয়াল করে দেখেন যে কিডনিতে আমাদের ওই যে ভিটামিন ডি অ্যাক্টিভেশনের সময় আমরা দেখলাম যে কিডনিতে একটা এনজাইম পাওয়া যায়, সেকেন্ড এনজাইম বা ফাইনাল এনজাইম, সেটার নাম কি বলেছিলাম আমরা? সেটার নাম বলেছিলাম অন আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম, তাই না? তাহলে এই অন আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম এটা হচ্ছে কিডনিতে কি থাকে, আপনার কিডনিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের ভিটামিন ডি কে অ্যাক্টিভ করতে গেলে তার আগে মানে ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে কে? অন আলফা হাইড্রোক্সিলেজ। এই অন আলফা হাইড্রোক্সিলেজ তো আবার ইনঅ্যাক্টিভ থাকে, তাকে অ্যাক্টিভ কে করবে? তাকে অ্যাক্টিভ করবে হচ্ছে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে? এই হরমোনটা কিডনিতে আসবে, এসে কি করবে, আপনার অন আলফা হাইড্রোক্সিলেজকে অ্যাক্টিভেট করবে। অন আলফা হাইড্রোক্সিলেজ যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন ভিটামিন D2 বা ওই যে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল হাইড্রোক্সিলেশন হচ্ছে, বা সেকেন্ড হাইড্রোক্সিলেশন 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল বা অ্যাক্টিভ ভিটামিন D3 হচ্ছে, ঠিক আছে? কথাটা মানে একটা আরেকটার সাথে কিন্তু কোরিলেটেড। আপনাদের মনে হয় একটু শুনতে সমস্যা হবে, আমি বারবার কাশি দিচ্ছি, একটু ঠান্ডার সময় তো একটু ঠান্ডা লেগেছে, মাফ করবেন আমাকে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সে কি করলো, সে হচ্ছে আমার কিডনির যে অনালফা হাইড্রোক্সিলেজ এনজাইম আছে এটাকে অ্যাক্টিভ করলো। সেই অ্যাক্টিভেটেড অনালফা হাইড্রোক্সিলেজ কি করবে এবার, ওই যে আমাদের 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল বা ভিটামিন D2 যেটা লিভারে তৈরি হয়েছিল ওইটাকে তখন কি করবে, অ্যাক্টিভ করে ভিটামিন D3 তৈরি করবে, ঠিক আছে? ওকে, গেল। আর আরেকটা খেয়াল করেন, এই যে দুইটা জিনিস আমরা দেখলাম যে ভিটামিন ডির একটা ফাংশন কিন্তু আছে। ভিটামিন ডির ফাংশন হচ্ছে ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম ব্লাড, সরি ইন্টেস্টাইন। এই ভিটামিন ডি কি করে, ক্যালসিয়াম আমাদের যে ইন্টেস্টাইন মানে আমরা যে ডায়েটের ইনটেক করছি যেটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশনটাকে কি করে, বাড়িয়ে দেয়, ঠিক আছে? তাহলে এই ভিটামিন D3 কিডনিতে এখানে হওয়ার কারণে আমার ক্যালসিয়ামের পরিমাণ বাড়ছে। এখানে আপনি খেয়াল করে দেখেন যে বোনস থেকে যে মোবিলাইজেশন হচ্ছে এটার কারণে আমার ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার ব্লাডে ক্যালসিয়াম লেভেল কম ছিল, প্যারাথাইরয়েড হরমোনের দুইটা ফাংশন আমরা পেলাম, যে দুইটা ফাংশনের কালেকটিভ ইফোর্ট কি হচ্ছে, যে একজন বোনস থেকে ব্লাডে ক্যালসিয়াম নিয়ে আসছে আর একজন ভিটামিন ডি কে মানে ইনডিরেক্টলি ভিটামিন ডি কে অ্যাক্টিভ করছে সে। এবার ভিটামিন ডি কি করছে, আমাদের ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে, দিয়ে নেট ইফেক্ট হচ্ছে মোটামুটি আমাদের ব্লাডে বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে পিছনে একটা দরজা আছে তো আমাদের, মানে এক্সক্রিশনের একটা দরজা আছে না আমাদের, তার মানে আমাদের ইউরিনের সাথে কি হয়ে যাচ্ছে, আমাদের ক্যালসিয়াম কিন্তু এক্সক্রিশন হয়। তাহলে এই ইউরিনে কি করতে হয়, আমাদের নেফ্রনে যখন এই জিনিসগুলা হচ্ছে আর কি, ছাকনি হচ্ছে যখন, তখন কিছু জিনিস রিঅ্যাবজর্পশন হচ্ছে, কিছু জিনিস আমরা এক্সক্রিশন করে দিচ্ছি আর কি। তো তাহলে এই ক্যালসিয়ামটা তো এক্সক্রিশন কিছু ক্ষেত্রে হয়ে যায়। তাহলে এখন দেখা গেল যে আমার বডিতে এমনি ক্যালসিয়াম কম, আমি আমার বোনস ভেঙে ফেলছি, বোনসটাকে দুর্বল করে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে আসছি, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে, ঠিক আছে? সে আমার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম নিচ্ছে। আবার যদি পিছনের রাস্তা দিয়ে যদি বের হতে থাকে, ইউরিনের সাথে যদি আমাদের ক্যালসিয়াম যদি বের হয়ে যেতে থাকে, তাহলে তো আমার লাভ নাই। তাহলে কি করতে হবে, ইউরিনের সাথে ক্যালসিয়াম যাতে বের হয়ে না যায়, এক্সক্রিশন যাতে কমে যায়, হ্যাঁ, বা হচ্ছে রিঅ্যাবজর্পশনটা যাতে ব্লাডে আবার ফেরত আসাটা যাতে বেড়ে যায়, সেটাই কাজ করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন প্যারাথাইরয়েড হরমোন এই যে এটাই যে অন ডিসিটি ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম ডিস্টাল কনভলিউটেড টিউবুল, যেটা সেখানে কি হচ্ছে, ক্যালসিয়াম ছাকনির সময়, নেফ্রনে ছাকনির সময় এখান থেকে ক্যালসিয়ামটা বের হয়ে যায়। তাহলে আমাদের প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি, সে তো দেখলো যে আমি এত কষ্ট করে বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে নিচ্ছি, ইন্টেস্টাইন থেকে ভিটামিন ডির মাধ্যমে ক্যালসিয়াম আমি বাড়াচ্ছি, কিন্তু যদি এই ডিসিটি দিয়ে আমার ক্যালসিয়াম বের হতেই থাকে তাহলে তো আমি এত বাড়ায় তো লাভ নাই, আবার তো কমে যাচ্ছে। এই জন্য সে তখন কি করবে, ডিসিটি কে বলবে তোমার দরজাগুলো বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিলে কি হবে, এখান থেকে তাহলে ক্যালসিয়াম যেটা এক্সক্রিশন হতো সেটা আর যেতে পারবে না, সেটা আলটিমেটলি কি হবে, ব্লাডে আবার ফেরত আসবে, মানে রিঅ্যাবজর্পশন হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন আমাদের তিনটার কালেকটিভ ইফোর্ট হচ্ছে কি, আমাদের ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তিনটা যে আমাদের বোনস থেকে প্যারাথাইরয়েড হরমোন তিনটা যে কালেকটিভ ইফোর্ট, বোনস থেকে একজন ক্যালসিয়াম ব্লাডে দিল, বেড়ে যাচ্ছে, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে দিল, ঠিক আছে? ভিটামিন ডি অ্যাক্টিভ হওয়ার কারণে তখন হচ্ছে কি ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন বেড়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের বাড়লো, আবার ডিসিটি দিয়ে বের হয়ে যাচ্ছিল,
ডিসিটিতে যাতে বের না হতে পারে সেজন্য দরজাগুলো বন্ধ করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে সেটা আবার মানে নেট যে ক্যালসিয়ামটা সেটা আমরা ধরে রাখতে পারলাম, তারপর নেট ইফেক্ট হয়ে গেল কি আমাদের ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। ওকে, এই জিনিসটা এখন একটু এখানে মনে রাখবেন যে আমাদের কিডনির তো নেফ্রনের তো দুইটা আছে, একটা হচ্ছে আপনার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আর একটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ঠিক আছে, তো কে কোনটাতে কাজ করে? ঠিক আছে, তো খেয়াল করে দেখেন যে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেও সরাসরি কি হচ্ছে আমাদের ক্যালসিয়াম বাড়াচ্ছে, আবার ভিটামিন ডি এও ক্যালসিয়াম বাড়াচ্ছে। ঠিক আছে, দুইজনই তো টার্গেট করবে যে আমি তো বাড়াচ্ছি, তাহলে আমারটা যাতে আবার এই পিছন দিয়ে যাতে আবার নাই হয়ে না যায়, দুইজনই কিন্তু কাজ করবে। তার মানে আমাদের বাড়ানোর জন্য কাজ করে কে? বাড়ানোর জন্য একজন কাজ করে হচ্ছে আপনার প্যারাথাইরয়েড হরমোন, আরেকজন কাজ করে হচ্ছে ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন এ ডিটা আমি বড় করে লিখলাম আর কি। এখন মনে রাখতে হবে আমাদের যে এই যে কে কোথায় কাজ করে, এটাই কিন্তু প্রশ্ন আসবে যে ভিটামিন ডি অ্যাক্টস অন হুইচ টিউবিউল অফ নেফ্রন, এটাও কিন্তু আসতে পারে। তাহলে মনে রাখবো আমরা প্যারাথাইরয়েডের পি ক্রস কানেকশনে যাবে কোথায়? ডিসিটি। আর ভিটামিন ডি ক্রস কানেকশনে যাবে কোথায়? পিসিটি। ঠিক আছে, মানে ভিটামিন ডি দিয়ে ডিসিটি হবে না, ভিটামিন ডি ক্রস কানেকশনে কোথায় যাবে? পিসিটি। প্যারাথাইরয়েডের পি ক্রস কানেকশন হয়ে আসবে কোথায়? আপনার ডিসিটি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে প্যারাথাইরয়েড হরমোন পি দিয়ে শুরু, ডাকটা আমার দুইটা, একটা হচ্ছে পিসিটি আর একটা হচ্ছে ডিসিটি। তাহলে পি মিলাইলে হবে না, কি মিলাইতে হবে? আমার উল্টাটা মিলাইতে হবে। তাহলে প্যারাথাইরয়েড হরমোনের সাথে কাজ করবে কে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর ভিটামিন ডি কাজ করবে কার সাথে? তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এরা কি কাজ করবে? এরা রিঅ্যাবজর্পশনটাকে এখানে কি করবে? বাড়িয়ে দিবে আর কি, জাস্ট এটাই। তাহলে আমাদের প্যারাথাইরয়েড হরমোনের কাজ কিন্তু চলে গেল তিনটা কাজ, তিনটা মেইন কাজ। একটা হচ্ছে বোনসে, ক্যালসিয়াম বোনস থেকে ব্লাডে নিয়ে আসবে। 2 নাম্বার হচ্ছে কিডনিতে সে ইনডিরেক্টলি ক্যালসিয়াম বাড়ায়। সে মেইন কাজ কি করে? মেইন কাজ করে হচ্ছে যে আমাদের যে 1 আলফা হাইড্রোক্সিলের যে এনজাইম, সেই এনজাইমটাকে হচ্ছে সে অ্যাক্টিভ করে। তাহলে দেখেন এখানে কিন্তু একটা প্রশ্ন এই যে এটা চলে আসবে যে প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেটস হুইচ এনজাইম, এটাও চলে আসতে পারে প্রশ্ন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাই হচ্ছে ভিটামিন ডির ইফেক্টের উপরে। ভিটামিন ডি আমরা কি করলাম? তৈরি করেছিলাম। সেই ভিটামিন ডি এখন কিভাবে কাজ করে সেটা দেখি। ভিটামিন ডি একটু খেয়াল করে দেখেন যে হেল্পস ইন ফরমেশন অফ 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এ পর্যন্ত তো আমরা জানি, এটা করে আসছি আমরা। ঠিক আছে, এই যে অ্যাক্টিভেট হলো যে কে করলো? প্যারাথাইরয়েড হরমোন করলো, এটা আমরা জানি। এই ভিটামিন ডি, এই যে অ্যাক্টিভ ভিটামিন ডি বা এটা হচ্ছে আপনার ভিটামিন D3 এভাবে লিখে রাখি আমরা। এটা দেখেন, খেয়াল করে দেখেন যে মেইনলি হ্যাজ 3 ফাংশন ইন 3 ডিফারেন্ট অর্গান। এরও কিন্তু আবার কি 3টা ফাংশন আছে, কোথায় কোথায়? 3টা ডিফারেন্ট অর্গানে আছে। কি কি? 1 নম্বরে দেখেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, 2 নম্বরে হচ্ছে ইন্টেস্টাইন, 3 নম্বরে হচ্ছে কে? আমাদের সেই আবার নেফ্রন চলে আসলো। নেফ্রন তো আমরা পড়েই ফেলেছি আর কি কিভাবে হয়। তো খেয়াল করে দেখেন যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমার এখন মেইনলি প্যারাথাইরয়েডের দিকে কিন্তু আমি যাব না। এখন আমার কাজ কিন্তু হচ্ছে এই ভিটামিন ডি কি কাজ করছে সেটা মনে রাখতে হবে আমাকে। একটু আগে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ তো আমরা একটু আগে পড়ে আসছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি কাজ করছিল? বোনস থেকে সে ক্যালসিয়াম মোবিলাইজ করে কোথায় নিচ্ছিল? ব্লাডে নিচ্ছিল। এটা নেট ইফেক্ট কি? যে ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে, বাট আপনার বোনস কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, তাই না? তো এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনার বোনস একসময় দুর্বল হয়ে যায়। তার মানে এই জিনিস অবশ্যই আপনাকে কি করতে হবে? থামাতে হবে। কি কাজ করে? এই ভিটামিন D3 যখনই অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে কি? সে ওই যে রাজা কাজ করছিল, এখন ও তো অ্যাক্টিভ হয়ে গেল, ও তো এখন কি করে? ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করতে পারবে। এই জন্য সে তখনই রাজার সাথে কি করে? কমিউনিকেশন করে। কমিউনিকেশন করে সে রাজাকে তখন বোঝায় যে রাজা মশাই, আমি তো এখন চলে আসছি, আপনার আর কষ্ট করার দরকার নাই, কারণ আপনি বাড়াচ্ছেন, আমিও তো ইন্টেস্টাইন থেকে আমিও বাড়াইতে পারি। ঠিক আছে, তো আপনি এখন একটু রেস্টে যান, আপনি যে কাজটা করছেন ওটা আমি করে দিচ্ছি, অন্য জায়গা থেকে করছি। তাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি তো আপনার নিজের বোনসটাকে দুর্বল করে ফেলছেন, আপনার হাড্ডি দুর্বল করে ফেলছেন। আমি কি করব? আমি ওই মানুষটা যা খাবে ওইখান থেকে আমি বাড়াই ফেলবো, তাইলে আর বোনস দুর্বল হবে না। তার মানে কি? সে তখন করবে কি? সেন্ডস নেগেটিভ ফিডব্যাক টু PTH, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যাতে তুমি আর প্যারাথাইরয়েড হরমোন আর সিক্রেশন করো না বেশি বেশি, যাতে করে তোমার বোনস। এই যে 1 নম্বর দেখেন যে সেন্ড নেগেটিভ ফিডব্যাক টু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, তার মানে দেখেন যে প্যারাথাইরয়েড সিক্রেশনের একটা হচ্ছে কি, যে ভিটামিন D3 এর পরিমাণ যখন বাড়ে তখন প্যারাথাইরয়েড সিক্রেশনের পরিমাণ কি হয়ে যায়? আপনার কমে যায়। ঠিক আছে, দুইজনের কাজ তো একই। যখন এই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন সে ওটাকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে দিল যে তুমি আর বাবা কাজ করো না, কারণ তুমি কাজ করতে থাকলে আমি যতই এদিক থেকে ভিটামিন ডি, আমি যতই ইন্টেস্টাইন থেকে আমি নিতে থাকি, তুমি বোনসটাকে দুর্বল করে খেয়ে ফেলবা। সো তখন আর লাভ নাই, সো তুমি থেমে যাও, আমি এখন
করি, বোনস থেকে আমি নেওয়া শুরু করি, সরি ইন্টেস্টাইন থেকে নেওয়া শুরু করি। তাহলে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে সেই ইন্টেস্টাইনের উপরে যাবে। ইন্টেস্টাইন, ওই যে আমরা দেখলাম যে ডিওডেনাম থেকে এটা অ্যাবজর্পশন বেশি হয়, এই অ্যাবজর্পশনের পরিমাণটাকে সে বাড়িয়ে দিবে। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে কি? ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দ্য গাট, বা বেসিক্যালি স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে ডিওডেনাম। আর ফাইনালি 3 নম্বর কাজ কোনটা? এটা হচ্ছে তাহলে 2 নম্বর কাজ, এটা হচ্ছে 1 নম্বর কাজ, এবং ফাইনালি 3 নম্বর কাজ কোনটা? এটা আমরা কি বলছি? ভিটামিন ডি, তাই না? তাহলে আমাদের ডাক্ট মানে ডাক্টের অংশ কয়টা? একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আর একটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে ডি তো ডি মিলানো যাবে না, ডি কার সাথে মিলবে? পিসিটি। তার মানে অন পিসিটি ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম আয়ন। ক্লিয়ার? তাহলে দেখেন সুন্দর করে আমাদের ভিটামিন ডির কাজ কয়টা হলো ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে? তিনটা অর্গানের ক্ষেত্রে হলো। 1 নম্বর হচ্ছে প্যারাথাইরয়েড, সেখানে কি করলো? নেগেটিভ ফিডব্যাক দিল। কেন নেগেটিভ ফিডব্যাক দিবে? প্যারাথাইরয়েডের কাজও হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো, ভিটামিন ডির কাজও হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো। তো দুইজন কাজ করার দরকার নেই, তাহলে একজনকে করতে হবে, কি বলে থেমে যেতে হবে। কার থামাটা ভালো? প্যারাথাইরয়েডের থামাটা ভালো। কারণ কি? সে বোনসটাকে দুর্বল করে ফেলছে, এজন্য। তাহলে তখন কি হলো? ভিটামিন ডি নেগেটিভ ফিডব্যাক দিল যে প্যারাথাইরয়েড তুমি থেমে যাও, নাহলে আমার বোনস আর থাকবে না। 2 নম্বর কাজ হচ্ছে কি? সে বাড়াই থেকে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন, যা খাচ্ছি আমরা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশনটা বাড়াবে। আর 3 নম্বর হচ্ছে ওই যে পিছন দরজা দিয়ে যেটা চলে যেত, সেটাকে দরজাটা বন্ধ করে দিতে। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের উপরে সে কাজ করবে, কাজ করে কি করবে? ওখানে বন্ধ করে দিবে, বন্ধ করে রিঅ্যাবজর্পশনটাকে সে বাড়িয়ে দিবে। একইভাবে আমরা প্যারাথাইরয়েডের কাজও তো আমরা দেখে আসি। তাহলে এই যে 3টা জিনিস, এই ফাংশনগুলো কোথায় কোথায় কোন এনজাইম কাজ করছে, কোথায় কোন হরমোন কাজ করছে, ঠিক আছে, ফার্স্ট প্রোডাক্ট কোনটা, এন্ড প্রোডাক্ট কোনটা, ঠিক আছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে, ফার্স্ট এনজাইম কোনটা, হ্যাঁ, এই জিনিসগুলো সুন্দর করে একটু মনে রাখবেন। আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। তো মোটামুটি আমাদের ক্যালসিয়ামের প্রথম চ্যাপ্টারটা শেষের পথে। যে নেট ইফেক্ট দেখেন, যে ইনক্রিজ বোন ক্যালসিয়াম ডেনসিটি, বেড়ে যাচ্ছে আর কি। এরপরে যে প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ সিক্রেশন, যেটা আমরা বলে ফেলছি এই জিনিসগুলো অলরেডি, খেয়াল করে দেখেন যে প্যারাথাইরয়েড হরমোন কন্ট্রোলস ক্যালসিয়াম এক্সক্রিশন বাই দ্য কিডনি অ্যান্ড অ্যাক্টিভেট ভিটামিন ডি টু ইনক্রিজ ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম, তাই না? ওকে, তাহলে প্যারাথাইরয়েড হরমোন 3টা কাজ করেছিল, তার মধ্যে 2টা এখানে লেখা। ওকে, তাহলে কি দাঁড়ালো আমাদের? যে প্যারাথাইরয়েড হরমোনের ক্ষেত্রে আমরা তো দেখে আসলাম যে 3টা ফাংশন ছিল, এখানে 2টা লেখা আছে আর কি। আর ওই যে বোনস থেকে মোবিলাইজেশন করে, ওটা এখানে লেখা নাই। রেগুলেশন, যে প্লাজমা ক্যালসিয়াম আয়ন যদি কমে যাচ্ছে, তখনই ক্যালসিয়াম অ্যাক্টিভেট হচ্ছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভেট হচ্ছে, প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়ছে, সে তখন বোনস থেকে মোবিলাইজেশন করে ক্যালসিয়াম বাড়িয়ে দিচ্ছে। একইভাবে প্লাজমা ক্যালসিয়াম বেড়ে গেলে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন তখন কমে যাচ্ছে আর কি। ওকে, ইফেক্ট অফ প্যারাথাইরয়েড হরমোন অন কিডনি, আমরা তো দেখেই ফেললাম যে প্যারাথাইরয়েড হরমোন কিডনির উপরে কি করে, যে স্টিমুলেট অস্টিওক্লাস্ট, হ্যাঁ, টু মোবিলাইজ